আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিন্সিপালস অফ সয়েল ক্লাসিফিকেশন। আমি আগে একটু বলে দিই যে মৃত্তিকা সম্পর্কে তোমরা অল্প কিছু হলেও পড়েছো, জেনেছো মৃত্তিকা সম্পর্কে, এবং মৃত্তিকার কিছু গুণাগুণ সম্পর্কেও তোমরা জেনেছো। এখন সেইটা মাথায় রেখেই আমাদেরকে এই মৃত্তিকা শ্রেণীবিভাগগুলোকে বুঝতে হবে। তার কারণ মৃত্তিকার যখন শ্রেণীবিভাগ আমরা করতে যাব তখন বারবার এই ক্যারেক্টারিস্টিক্সগুলোই চলে আসবে। তো আমরা আজকের টপিকটা নিয়ে আলোচনাটা শুরু করি। ফার্স্ট অফ অল, আমরা কেন মৃত্তিকার শ্রেণীবিভাগ করব, কি প্রয়োজন আমাদের, আর মৃত্তিকা শ্রেণীবিভাগ বলতে বোঝাই বা ঠিক কি জিনিস। তো আহ, পৃথিবীতে বিভিন্ন ধরনের মাটি আছে। তাদের টেক্সচারের ভিত্তিতে, তাদের স্ট্রাকচারের ভিত্তিতে, তাদের কেমিক্যাল রিয়াকশনের ভিত্তিতে, অর্থাৎ পিএইচ বা তাতে যে আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এই সমস্তগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে আলাদা আলাদা নাম দিয়েছি। এখন এইগুলো যে নামগুলো আমরা পড়ি সেগুলো মূলত তাদের একটা ব্রড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ একটা মাটির অঞ্চল যখন আমরা আলোচনা করি তখন সেটা সাধারণত একটা বেশ বড় সড়ো ভৌগোলিক অঞ্চল হয়। আর সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে আবার স্থানীয় ভিত্তিতে মাইক্রো ক্লাইমেট যেটাকে আমি বলি, তার মধ্যে একটা চেঞ্জেস আছে। যেমন ধরো একটা যদি একটা মালভূমি এবং মালভূমি অঞ্চলের কথা ভাবি, তাহলে তার মাথা, তার ঢাল এবং তার পাদদেশ, এর মধ্যে স্থানীয়ভাবে জলবায়ু বা আবহাওয়ার কিছু পার্থক্য ঘটে যায়। এবং তার সঙ্গে আরও কিছু সয়েল ফর্মিং ফ্যাক্টরস যেগুলো বা প্রভাবক যেগুলো মৃত্তিকার, সেগুলোর মধ্যে তফাৎ হয়ে যায়। আর ঠিক সেই কারণেই একটা বৃহৎ মৃত্তিকা অঞ্চলের মধ্যেও কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য সৃষ্টি হয়। আমরা দেখতে পারি যে আর্দ্রতার হেরফের হলে, উষ্ণতার হেরফের হলে, উষ্ণতাটা মূলত এক্ষেত্রে আর্দ্রতাকে কন্ট্রোল করেই কাজ করে, কিংবা ধরো ঘন অরণ্যের উপস্থিতি বা অনুপস্থিতি, একটা একেবারে উন্মুক্ত বেয়ার সয়েল যেটাকে বলি, উন্মুক্ত মৃত্তিকা, কিংবা ঘাসে ঢাকা, ঘাসের আবরণ, এই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে, এবং অবশ্যই হিউম্যান ইন্টারফিয়ারেন্স, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু স্থানীয়ভাবে মৃত্তিকার মধ্যে অনেক আলাদা আলাদা বৈচিত্র্যের সৃষ্টি হতে পারে। তো আমরা যখন কোনো কাজ করতে যাই মৃত্তিকাকে কেন্দ্র করে, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা কনস্ট্রাকশন হতে পারে, সেটা খনি খনন হতে পারে, সেটা বাঁধ নির্মাণ হতে পারে, প্রত্যেকটাই তো মৃত্তিকার উপরে হচ্ছে বা মৃত্তিকাকে ঘিরে হচ্ছে, কেন্দ্র করে হচ্ছে। সেই কারণেই সেই সময় আমাদের ওই বিশেষ মৃত্তিকার যে গুণাগুণ বা গুণাবলী, সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়। কারণ সেটা যদি না করি, আমি যদি আরবিট্রারিলি কাজটা করতে যাই, তাহলে খুব সাংঘাতিক কতগুলো ডিজাস্টার হতে পারে। সে ফর এক্সাম্পল, আমি এঁটেল মাটি গঠিত অঞ্চলে যেভাবে একটা বাঁধ নির্মাণ করতে পারি, কারণ মাটির সহন ক্ষমতা বা বহন ক্ষমতা বেশি, ঠিক একই পদ্ধতি আমি যদি চোখ কান মুজে একটা বেলে মাটি অঞ্চলের উপরে করতে যাই, তাহলে কিন্তু আমার বাঁধটা তৈরি করার সঙ্গে সঙ্গে ভেঙে চলে যাবে। কেন ভেঙে যাবে? তার কারণ হচ্ছে যে আমার ওই যে বালি মাটি, তার ওজন সহ্য করার ক্ষমতা বা বহন ক্ষমতা কখনোই পলি মাটির সঙ্গে তুলনীয় হবে না, বা এঁটেল মাটির সঙ্গে তুলনীয় হবে না। ঠিক একইভাবে আমি একটা যখন বাঁধ নির্মাণ করতে যাব, আমাকে বুঝতে হবে সেখানকার মাটির বহন ক্ষমতা কতটা। আমি একটা জলাধার নির্মাণ করতে গেলেও ভাবতে হবে। আমি যখন খনি খনন করব, তখন দেখতে হবে যে উপরকার মাটি ধসে পড়ার চান্স কতটা। তো এই সমস্ত ক্ষেত্রে আমায় যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা অঞ্চলে বারবার ধরে মাটিকে পরীক্ষা করে তার গুণাগুণকে বের করতে হয়, তাহলে সেটা সময় সাপেক্ষ হবে। কিন্তু তুলনায় আমরা যদি আগে থেকে এই সয়েল টাইপগুলোকে ধরে তাদের যদি একটা ক্লাসিফিকেশন করে নিতে পারি বা বিভাজন করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধে হবে কি,
আমরা মাটির ক্লাসটাকে যদি আইডেন্টিফাই করে নিতে পারি বা চিহ্নিত করে নিতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরে যাব যে তার কি কি ধরনের বৈশিষ্ট্য আছে এবং সেখানে কি কি হতে পারে। যেমন ধরো, খুব কমন যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে এগ্রিকালচার। মাটির সঙ্গে যুক্ত কাজকর্ম, মানবিক কাজকর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? কৃষি। এখন কৃষি মতো, মানে কৃষির মতো এত ওয়াইড স্প্রেড আর কোনো তো অ্যাক্টিভিটি হয় না সারা পৃথিবীতে যেটা মাটির সঙ্গে সংযুক্ত। তো কৃষি করতে গেলে আমরা জানি যে কোন ধরনের ফসল কোন মৃত্তিকাতে ভালো হয়। তাহলে মাটির শ্রেণীবিভাগ করে আমি যদি আমার দেশের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করে ফেলতে পারি, তাহলে আমি খুব সহজেই কৃষকদেরকে অ্যাডভাইস করতে পারবো যে কোন ধরনের মাটিতে কি ধরনের ফসল লাগালে সেটা ভালো হবে। এবং আমরা যেটা করতে পারি যে আমাদের যেটা প্রচলিত এগ্রিকালচারাল প্র্যাকটিস, সেখানে কোনো ত্রুটি আছে কিনা আমরা সেটাকেও দেখতে পারি। এই মাটির গুণাগুণের ক্লাসিফিকেশনটা যদি আমি করে নিতে পারি, আমি যদি জানি যে এটা পার্টিকুলার এই মাটিটা এতে জল ধারণ ক্ষমতা কম, সে ফর এক্সাম্পল ল্যাটেরাইট, তো আমি এটাকে শ্রেণীবিভাগ করে নিয়েছি যে এটা একটা এমন মাটি যার জল ধারণ ক্ষমতা কম। কিন্তু দেখছি সেখানে কৃষকরা মূলত হেভিলি ডিপেন্ড করে আছে ধান চাষের উপরে, অথচ ধানের জন্য প্রচুর জল প্রয়োজন হয়, মাটিতে জল ধরে রাখার প্রয়োজন হয়। তাহলে আমি একটা পরামর্শ দিতে পারবো যে মাটির যে এইখানের ক্যারেক্টার সেটা বলছে যে এটা ধান চাষের পক্ষে অতটা উপযুক্ত নয়। তার তুলনায় এখানে কম জল লাগে এমন ফসল চাষ করলে ভালো হবে, যেমন ভুট্টা। ভুট্টার ফলনও তাহলে বেশি হবে এবং ক্রপ ফেলিওরের সম্ভাবনা কম হবে। তাহলে এইভাবে আমরা যখন কোনো একটা পরামর্শ দিতে যাব বা একটা ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে যাব, তখন আমাদের এই অর্ডার বা শ্রেণীবিভাগগুলো কাজে লাগবে। তবে এটা মনে রাখতে হবে, আমরা যে ক্লাসিফিকেশনটাই করি না কেন, দিস ইজ টু সিম্পল অ্যান্ড টু জেনারেলাইজড। কেন এই কথাটা বলছি টু সিম্পল, অর্থাৎ খুবই সাধারণ। এর মধ্যে এত বৈচিত্র্য আছে। একটু আগেই আমি বলেছি যে একটা বৃহৎ মৃত্তিকাযুক্ত অঞ্চলে, যেমন ধরো একটা ল্যাটেরাইট অঞ্চল, তো ল্যাটেরাইট গঠিত অঞ্চলটা সারা পৃথিবীতে যদি আমি সারা পৃথিবী ছেড়ে দিলাম, আমি একটা পার্টিকুলার জায়গায় একটা আরবিট্রারিলি আমি ধরে নিচ্ছি, ধরো 2,00,000 বর্গ কিলোমিটার জুড়ে আছে। এখন এই 2,00,000 বর্গ কিলোমিটারের মধ্যে সব জায়গা ল্যাটেরাইট সমান ক্যারেক্টারিস্টিক্স নয়। যে জায়গাটা নিচু জায়গা, যেখানে জল জমে, সেইখানে অবশ্যই গিয়ে জৈব পদার্থগুলো জমা হয়েছে, ফলে সেখানকার মাটিতে জৈব পদার্থ বেশি হয়েছে, কোহেশনও বেশি হয়ে গেছে। ফলে ল্যাটেরাইট মানেই যে সম্পূর্ণটা একেবারে ঝুরঝুরে স্কেলেটাল নাও হতে পারে, লোকালি চেঞ্জেস আসতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড টু জেনারেল। এই যে ক্লাসিফিকেশনটা আমরা করছি, দিস ইজ জেনারেল ক্লাসিফিকেশন। কারণ জেনারেল ক্লাসিফিকেশন না করলে এত বড় পৃথিবীর এই এত বিশাল মৃত্তিকা সম্ভারের বিভাজনটা আমরা করে উঠতে পারবো না। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এইটা যখন আমরা কোনো ইঞ্জিনিয়ারিং পারপাসে ব্যবহার করতে যাবো, সে ফর এক্সাম্পল একটা শহর তৈরি হবে, একটা হাইওয়ে নির্মাণ হবে, কি একটা বিমানবন্দর তৈরি হবে, সো ইট ইজ ইঞ্জিনিয়ারিং পারপাস। সেক্ষেত্রে আমরা ব্রড ক্লাসিফিকেশনটা বা জেনারেলাইজ ক্লাসিফিকেশনটা হাতে রেখে আমাদেরকে আরও সুপারফাইন ক্লাসিফিকেশনের দিকে এগোতে হবে, বা ওটাকে আবার স্থানীয় বৈচিত্র্যগুলো দেখে নিতে হবে। তো এই কারণে আমরা আমাদের স্টাডি করার সুবিধের জন্য এই ক্লাসিফিকেশনের দিকে এগিয়েছি। এবং বলে রাখা ভালো যে বহু প্রাচীনকাল থেকেই কিন্তু সারা পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে কৃষিকাজ প্রচলিত আছে, সেখানকার কৃষকরা তাদের একটা এম্পিরিক্যাল নলেজ থেকে বা ব্যবহারিক জ্ঞান থেকে তারা মাটির শ্রেণীবিভাগ করেন। কারণ সেটা না হলে তারা কোন মাটিতে কি ধরনের ফসল কখন ফলাবেন সেটা ঠিক করতে পারতেন না। এবং মনে রাখতে হবে এই জ্ঞানের ভান্ডারটাও কিন্তু বিপুল, কারণ 5,000 বছর ধরে আমাদের কৃষকরা অন্তত এই ধরনের ট্র্যাডিশনাল কৃষি পদ্ধতি করে আসছেন। ফলে আমরা জানি যে অভিজ্ঞ কৃষক তিনি তার ওই বুড়ো আঙুল এবং এই ইন্ডেক্স ফিঙ্গারের মাঝে, এই তর্জনীর মাঝে মাটিটা নিয়ে এইভাবে ঘষে, হ্যাঁ, তিনি কিন্তু মাটির গুণাগুণ সম্পর্কে অনেক কথা বলে দিতে পারেন এবং ভাগ করে দিতে পারেন। আমরা প্রত্যেকটা ট্র্যাডিশনাল সোসাইটিতে এই ধরনের ভাগগুলো আমরা দেখতে পাবো। আমি খুব আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে একটা বলছি, যেমন ধরো এই
এই যে পুরুলিয়াতে আমি দেখেছি যে কৃষকরা তারা ওইভাবে মাটি দেখেন এবং মাটি দেখে তারা বলে দিতে পারেন যে এটা কোন ক্লাসের জমি, মানে সেটা ডাঙা না বহাল না বাইদ না আবাদ, মানে কানালি, কোন ধরনের জমি সেটা তারা কিন্তু বলে দিতে পারেন। তার মানে দেয়ার ইজ এ ক্লাসিফিকেশন এক্সিস্ট দেয়ার। তো এইটাই আরো সায়েন্টিফিক বেসিসে এনে আমরা জানি যে 20th সেঞ্চুরি মানে গত শতাব্দীর প্রথম দিক থেকে এই পেডোলজির ডেভেলপমেন্টটা খুব দ্রুত হতে থাকে এবং তখন কতগুলো সায়েন্টিফিক বেসিসের উপরে ভিত্তি করে, অলদো মোস্ট অফ দেম ওয়ার এম্পিরিক্যাল, অভিজ্ঞতা প্রসূত, কিন্তু তাও তার একটা ক্লাসিফিকেশনের সায়েন্টিফিক বেসিস তৈরি করার চেষ্টা শুরু হয় এবং অনেক ধরনের পদ্ধতি আমরা ধীরে ধীরে দেখতে পাই। তার মধ্যে কয়েকটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। মনে রাখতে হবে এই 8টা মানে এটা কয়েকটাই, আরো অসংখ্য ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে। তো কি কি সিস্টেম আমি তোমাদের সামনে রেখেছি দেখি। প্রথমটা হচ্ছে জেনেটিক ক্লাসিফিকেশন, অর্থাৎ উৎস থেকে বা সৃষ্টি পদ্ধতির উপরে ভিত্তি করে তাদের বিভাজন। দ্বিতীয়টা হচ্ছে টেক্সচারাল ক্লাস, এটা এগ্রিকালচারাল সায়েন্টিস্টরা খুব বেশি ব্যবহার করেন, অর্থাৎ মাটিটা বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এর আরো অজস্র 3টে প্রধান ভাগ আমি বললাম, অজস্র শ্রেণী রয়েছে। আমরা জানি লোম, ক্লে লোম, সিল্টি লোম, স্যান্ডি লোম, লোমি স্যান্ড, এরকম ভাবে সমস্ত শ্রেণী বিভাগ করা হয়েছে। টেক্সচারাল ক্লাসটা যখন তোমরা পড়েছো সেখানে এই ধরনের বিভাজন পড়েছো, দেন দ্যাট ইজ এ ভেরি ওয়েল নোন অ্যান্ড ওয়েল with a great scientific base that classification was made. তো এটা এখনো চলে। নাম্বার 3তে আমি রেখেছি স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। এটা বস্তুত পক্ষে মাটির শ্রেণীবিভাগ করার একটা পদ্ধতি, কিন্তু এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আজকের দিনে তা নয়। একটা সময় এটা করা হতো, কিন্তু এখন বোঝা গেছে যে স্ট্রাকচারটা ইজিলি চেঞ্জ করা যায়, ফলে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন ডাজ এক্সিস্ট নাও, কিন্তু স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনটা এখন অতটা গুরুত্ব নেই তার। 4 নম্বরে যেটা রেখেছি ইউএসডি ক্লাসিফিকেশন, এবং ইউ ক্যান সি আমি জেনেটিক এবং ইউএসডি এই দুটোকে বোল্ড করেছি, কারণ এই দুটোকেই আমাদের অ্যাজ পার আওয়ার সিলেবাস আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। তো ইউএসডি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বা বাংলায় বললে আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর। এরা সর্বপ্রথম একটা সায়েন্টিফিক বেসিস দেওয়ার চেষ্টা করেন। তার আগে পর্যন্ত কিন্তু মূলত যেটা করা হতো সেটা হচ্ছে এম্পিরিক্যাল ক্লাসিফিকেশন বা অভিজ্ঞতা প্রসূত শ্রেণীবিভাগ। অনেক মৃত্তিকা বিজ্ঞানী এই শ্রেণীবিভাগ করেছেন, তাদের নাম এখানে দিতে গেলে অন্তত 100-150 নাম এসে যাবে, ফলে আমরা সেই চেষ্টা করিনি। তো ইউএসডিএ যেটা প্রথম করে, তারা সয়েল সেপারেটস গুলো, অর্থাৎ কিনা ওই যে নুড়ি, পাথর বা গ্রাভেল, পেবল, বোল্ডার এরকম থেকে শুরু করে একেবারে সূক্ষ্মতম কণা, অর্থাৎ স্যান্ড, সিল্ট, ক্লে, এই যে এগুলোকে বলা হয় সয়েল সেপারেটস। এই সয়েল সেপারেটস গুলোর পার্সেন্টেজের উপর ভিত্তি করে মূলত এই শ্রেণী বিভাগটাকে তৈরি করার চেষ্টা করে। তার সঙ্গে যেটা যুক্ত করে দেয় সেটা হচ্ছে যে ক্লাইমেটিক কন্ট্রোল, কিভাবে একই প্যারেন্ট মেটেরিয়াল থেকে আলাদা আলাদা সয়েল সৃষ্টি করতে পারে। তাহলে একটা সায়েন্টিফিক বেসিস এখানে এলো। একটা নয়, দুটো সায়েন্টিফিক বেসের কথা আমি বললাম। একটা হচ্ছে তার টেক্সচারাল ক্লাস, আর দ্বিতীয়টা হচ্ছে তার যে ডেভেলপমেন্ট, সয়েল ডেভেলপমেন্ট প্রসেস, আন্ডার হুইচ রেজিম দ্য সয়েল হ্যাজ ডেভেলপড, মানে সেটা আর্দ্র অবস্থায় হয়েছে কি শুষ্ক অবস্থায় হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এর মাধ্যমে একটা ক্লাসিফিকেশন 10টা ধরনের ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যে ব্যবহৃত হয়, এটা অ্যাকচুয়ালি ওনারা করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ওপরে, কিন্তু সারা পৃথিবীতেই তার পরবর্তী সময় এটা ব্যবহৃত হয়। এই 10টা ক্লাস সয়েলের তারা করেছিলেন, আমরা সেইগুলোকে পড়ব। নেক্সট দেওয়া আছে আইএসএসএস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সয়েল সায়েন্সেস। এদের ক্লাসিফিকেশনটাও একটা সময় খুব পপুলার হয়েছিল। এরা অলমোস্ট they followed the USDA classification. The difference was within the textural class. টেক্সচারাল ক্লাসের যে সাইজগুলো, সেই সাইজগুলোতে তারা তফাৎ এনেছিলেন এবং তারা মূলত ইউএসডিএ কাঠামোটাকে ব্যবহার করেই করেছিলেন। তার ফলে কি হয়েছিল যে আইএসএসএস এর যে ক্লাসিফিকেশন সেটা অতটা পপুলার হয়নি, ইউএসডিএটাই পপুলার থেকে গেছে।
মাইন্ড দ্যাট ইউএসডিএ কিন্তু হয়েছে 1920s। তো নেক্সট আবার ইউনাইটেড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম ইউএসসিএস এ যেটা করা হয়েছিল, এই ইউএসডিএ ক্লাসিফিকেশন এবং জেনেটিক ক্লাসিফিকেশনকে একসঙ্গে করে একটা মেলবন্ধন করার চেষ্টা হয়েছিল। এটাও কিছু কিছু টিপিক্যাল ক্ষেত্রে কাজে লাগে, বাকি জায়গায় অতটা প্রচলিত না। তোমরা অলরেডি এটা বুঝতে পারছো যে সয়েল ক্লাসিফিকেশনটা পুরোপুরি হচ্ছে কি পারপাস তার উপরে বেস করে করতে হয়, তাই না? আমরা যদি কৃষির জন্য করি তাহলে একরকম ভাবে করব, যদি আমি একটা শহর নির্মাণের জন্য করি তাহলে আর একরকম ভাবে করব। সো দেয়ার আর পারপাসেস অ্যাটাচড টু দেম। যেমন এখানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে ট্রান্সপোর্ট অর্গানাইজেশন AASHTO এরাও একটা ক্লাসিফিকেশন করেছে বেসড অন ইউএসডিএ ক্লাসিফিকেশন, যে কোন ধরনের ক্ষেত্রে কি ধরনের মেজার্স নেওয়া প্রয়োজন বিফোর কনস্ট্রাকশন অফ এ হাইওয়ে, এ স্পিড লেন। একইভাবে আমাদের দেশে ইন্ডিয়ান সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম একটা রয়েছে, সেটাও বেসিক্যালি ওই ইউএসডিএ সিস্টেম এবং জেনারিক সিস্টেমকে একসঙ্গে করে ইন্ডিয়ান সয়েল টাইপগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। সেটাকে আমরা ISCS বা ইন্ডিয়ান সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম মেনলি বলি। তো এত কিছুর মধ্যে থেকে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে জেনেটিক ক্লাসিফিকেশন, অ্যানাদার ইজ ইউএসডিএ। জেনেটিক ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট highly accepted or readily accepted classification of soil, এটাই সেজন্য আমরা প্রথমে নিয়ে আসছি। জেনেটিক ক্লাসিফিকেশন বলি বা জেনেরিক ক্লাসিফিকেশন বলি, দুটোই একই কথা। তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ইট ওয়াজ সিম্পল, এটার অ্যাকসেপ্টেন্সের একটা বড় কারণ হচ্ছে ইট ওয়াজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, টেকনিক্যালিটিস অনেক কম ছিল, এবং মূলত যেটা আমি বলছি যে ওই থাম্ব রুল, যেটা ওই থাম্ব সিস্টেম, যেটা হাতে নিয়ে দেখে এবং তার যে ল্যাবরেটরি ক্যারেক্টারিস্টিক্সগুলো তার উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছিল। সো ইট ওয়াজ রেডিলি অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনটে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে জোনাল, আমরা বাংলায় বলবো যে স্থানিক, আজোনাল পরিবাহিত মাটি, আর ইন্ট্রাজোনাল মানে হচ্ছে মধ্যবর্তী মাটি। এখন বাংলাগুলো নানা জায়গায় নানা রকম করা আছে, মানে বহুবিধ বাংলা শব্দ ব্যবহার করা হয় এক্ষেত্রে। তো যেহেতু আবার বলছি, যেহেতু আমাদের বাংলায় কোনো স্ট্যান্ডার্ড টার্মিনোলজি নেই, তো ইউ ক্যান ইউজ দিস ইংলিশ টার্মস অ্যাজ জোনাল, আজোনাল অ্যান্ড ইন্টারজোনাল। ইন্ট্রাজোনাল ভালো করে লক্ষ্য করে দেখবে, ইন্ট্রাজোনাল, ইন্টারজোনাল কিন্তু নয়, ইন্ট্রাজোনাল। ইন্টার মানে হচ্ছে দুটি পৃথক জিনিসের মধ্যে, আর ইন্ট্রাজোনাল মানে হচ্ছে একটি জিনিসের ভিতরে। ইন্ট্রাজোনাল কারণ এই শব্দটার উপরেই ওই ধরনের মাটিগুলির ক্যারেক্টার লুকিয়ে রয়েছে। তো এক এক করে আমি এদের একটু বিশ্লেষণ করে দিই, এবং এই যে মেইন যে জোনাল টাইপগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। জোনাল কাদেরকে বলছি, এটা হচ্ছে যেখানে মাটিটা সৃষ্টি হয়েছে সেটা সেখানেই রয়েছে, বা এটা হচ্ছে স্থানু, ইনসিটু ডেভেলপমেন্ট অফ সয়েল। মাটিটা জনিত্র শিলার থেকে বা প্যারেন্ট মেটেরিয়ালের থেকে ভেঙে যে রেগোলিথ তৈরি হয়েছে, সেই রেগোলিথের সঙ্গে নানা ধরনের প্রক্রিয়ায় মাটিটা তৈরি হয়েছে, যেখানে সেইখানেই সেটা অবস্থান করছে, তার কোনো ট্রান্সপোর্টেশন হয়নি। সেক্ষেত্রে আমরা তাকে বলবো জোনাল সয়েল, এবং এই জোনাল সয়েলই পৃথিবীর সব থেকে বড় অঞ্চলগুলো জুড়ে আছে, বা আমরা যে গ্রেট ক্লাসেস অফ সয়েল দেখি, সে ফর এক্সাম্পল ল্যাটেরাইট, পটজল, or like charnozem, like cirrozem, like chestnut, ব্রাউন সয়েল, এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে প্রকৃতিগতভাবে জোনাল বা স্থানীয় মৃত্তিকা। স্থানীয় মৃত্তিকা, জোনাল মৃত্তিকার বৈশিষ্ট্য হচ্ছে তাকে যখন আমরা কাটবো প্রোফাইল দেখার জন্য, যখন আমরা পিটগুলোকে নেব, সেখানে আমরা খুব স্পষ্ট হরাইজন ডেভেলপমেন্ট দেখতে পাবো, বিকজ it has taken so long to develop this kind of soils. Millions of years লাগে এই ধরনের জোনাল সয়েল তৈরি হতে। দীর্ঘ সময় পাওয়ার ফলে এখানে এই প্রোফাইল ডেভেলপমেন্ট গুলো খুব প্রোনাউন্সড হয়, খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাই। এখন ব্রড ক্যারেক্টারের উপর ভিত্তি করে জোনাল সয়েলকে দুটো
উপবিভাগে বিভক্ত করা আছে। একটির নাম হচ্ছে পেডোক্যাল, অপরটির নাম হচ্ছে পেডালফার। পেডোক্যাল, পেডালফার। পেড শব্দটার কথা আমরা বলেছিলাম, পেড যার থেকে আমরা পেয়েছি পেডোলজি। পেড শব্দের অর্থ, ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা। পেডোক্যাল মানে, ক্যাল শব্দটা এসেছে এখানে ক্যালসিয়াম থেকে। ক্যালসিয়াম অর্থাৎ চুন। যে মাটিতে চুনের ভাগ বেশি তাকে আমরা বলি পেডোক্যাল। যেমন চার্নোজেম, যেমন সিরোজেম, যেমন চেস্টনাট, যেমন আমাদের গ্রে ডেজার্ট সয়েল, এরা প্রত্যেকেই হচ্ছে পেডোক্যাল। তার কারণ এদের এ হরাইজনে অর্থাৎ উপরের স্তরে টপ সয়েলে আমরা কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালায়েড বেসেস আমরা দেখতে পাবো। বেস মানে হচ্ছে ক্ষার। তো মূলত ক্ষারীয় প্রকৃতির মাটি এগুলো, কারণ মাটির উপরের স্তরটাই তো মাটির রিয়াকশনটাকে নিয়ন্ত্রিত করে, মাটির বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে মাটির উপরের স্তরটা। এটাই আমাদের ক্রপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো পেডোক্যাল মৃত্তিকাগুলোর ক্ষেত্রে, সেটা চার্নোজেম, চেস্টনাট বা সিরোজেম যাই হোক না কেন, তার উপরের স্তরে আমরা দেখব যে এই ধরনের ক্যালসিক, যে ক্যালসিমরফিক যে সমস্ত সয়েল মিনারেলস, সেগুলো অনেক বেশি পরিমাণে রয়েছে এবং তার ফলে এটা রিয়াকশনের দিক থেকে ক্ষারীয় ধরনের, অর্থাৎ এর পিএইচ ভ্যালু সবসময় 7-এর থেকে ওপর দিকে হবে। নেক্সট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে পেডালফার বা পেডালফার। পেড শব্দটার অর্থ মাটি, এল ডিনোটস অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনা, অ্যান্ড ফার এসছে ফেরাস থেকে। ফেরাস মিন্স লোহা। লোহা এবং অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ যে মাটির এ হরাইজন, তাদেরকে আমরা বলি পেডালফার। তাহলে পেডোক্যাল হচ্ছে যে মাটির এ হরাইজন ক্যালসিয়াম সমৃদ্ধ, আর যে মাটির এ হরাইজন বা টপ লেয়ারে অ্যালুমিনিয়াম এবং লোহার ভাগ বেশি দেখা যায়, তাদেরকে আমরা পেডালফার বলি। পেডালফার মৃত্তিকা সাধারণত আম্লিক ধরনের মৃত্তিকা। তার রিয়াকশন পিএইচ ভ্যালু যদি আমরা দেখি তাহলে দেখব যে সেটা 7-এর থেকে সামান্য নিচে অবস্থান করে। এই পেডালফার গ্রুপের মধ্যে অনেকগুলি নামকরা সয়েল গ্রুপ আছে, যেমন ল্যাটেরাইট আছে, যেমন গ্রে ব্রাউন পটজল। এটা একটা স্পেশাল টাইপ পটজল। এখানে মানে আমি যদি এই গ্রে ব্রাউন বা রেড ইয়েলো যে লেখাগুলো আছে সেটাকে যদি এখন মুছেই দিই, তাহলে শুধু পটজলের কথা যদি বলি, দেন পটজল ইজ এ টাইপ অফ পেডালফার। প্রেরি সয়েল আছে, তুন্দ্রা সয়েল আছে। এই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটির উপরের স্তরে লোহা এবং অ্যালুমিনিয়ামের উল্লেখযোগ্য উপস্থিতি আছে। তাহলে কি নেই পটজলে, কি কোনো ক্যালসিয়ামের উপস্থিতি নেই? না, পটজলে অবশ্যই ক্যালসিয়াম রয়েছে, ভালো পরিমাণেই রয়েছে। কিন্তু এই যে গ্রে ব্রাউন পটজল বা রেড ইয়েলো পটজলের কথা লেখা হয়েছে, এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি যে সবসময় মাটির উপরে লোহার ভাগটা বেশি, তুলনামূলকভাবে লোহার ভাগটা বেশি। এবং পটজলের ক্ষেত্রেও আমরা যদিও হালকা রঙের দেখি, আমরা পড়েছি পটজলের কিভাবে ডেভেলপমেন্টটা হয়, কিন্তু পটজলের উপরের স্তরেও যথেষ্ট পরিমাণে অ্যালুমিনিয়াম এবং লোহার উপস্থিতি থাকতে দেখা যায়। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড এ পেডালফার। তাহলে এই দুটো হচ্ছে মুখ্য বিভাজন। আমি এর প্রত্যেকটির বিভাজনে এক এক করে আসবো। আমি তার আগে একটু বলে নিই হোয়াট ইজ আজোনাল সয়েল অ্যান্ড হোয়াট ইজ ইন্ট্রাজোনাল সয়েল, তারপরে তাদের শ্রেণী বিভাগগুলো নিয়ে পরের ডিটেলসে আলোচনা করব। আজোনাল কথার অর্থ আগেই বলেছি, যেটা পরিবাহিত মৃত্তিকা বা যেটা এমন মৃত্তিকা যেটাকে আমরা বলতে পারি XC2। XC2 অর্থাৎ যেটা যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে পরিবাহিত হয়ে অন্য কোথাও গিয়ে ডিপোজিটেড হয়েছে। আজোনাল সয়েলের সৃষ্টির পিছনে বায়ুপ্রবাহ, জলপ্রবাহ এবং হিমবাহ প্রবাহের একটা বড় ভূমিকা রয়েছে। সেই জন্যই আমরা দেখব যে মূলত পৃথিবীর যে নদী উপত্যকাগুলো বা বদ্বীপ সমভূমিগুলো বা লোয়েস গঠিত সমভূমিগুলো, সেই সমস্ত জায়গাতে এই ধরনের আজোনাল মৃত্তিকা বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ সহ যে বিশাল বদ্বীপ অঞ্চলে আমরা বাস করি, বা যে গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র, আসাম উপত্যকা বা পাঞ্জাব সমভূমির কথা আমরা বলি,
যেটা ভারতবর্ষের সব থেকে ফার্টাইল ট্র্যাক্ট, সেই অংশটা কিন্তু পুরোটাই এই আজোনাল মৃত্তিকা দিয়ে তৈরি। আমরা পরে ডিটেলসে যাব, এর শ্রেণীবিভাগে যাব। এখন ইন্ট্রাজোনাল আগেই বলেছি, যেটা হচ্ছে অন্তর্বর্তী। এই শব্দটার অর্থ হচ্ছে অন্তর্বর্তী বা মধ্যবর্তী। তো ইন্ট্রাজোনাল সয়েল বলতে বোঝায় যে সেটা জোনাল অথবা আজোনাল যে কোনো সয়েল গ্রুপের মধ্যে তৈরি হবে স্থানীয়, একেবারে স্থানীয় কোনো বৈশিষ্ট্যের কারণে। হতে পারে যে সেই জায়গাটা নিম্ন অঞ্চল, ফলে সেখানে চতুর্দিক থেকে বৃষ্টির জল গড়িয়ে এসে জমা হয়, সারাক্ষণ জলে ডোবা একটা জলাভূমির সৃষ্টি হয়েছে। তো সেটা পলিমৃত্তিকা গঠিত অঞ্চলে, বদ্বীপ অঞ্চলেরই মধ্যে রয়েছে, ফলে আসলে সেটা অ্যাজোনাল সয়েল জোনের মধ্যে রয়েছে। কিন্তু ওইখানে জলাভূমির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ওই জৈব পদার্থ জড়ো হয়েছে এবং ওইখানে যেহেতু মাটিতে বাতাস একেবারেই নেই, তাই একটা অ্যানারোবিক কন্ডিশনে ওই সয়েলটা ডেভেলপমেন্ট হচ্ছে। সেই জন্য ওটাকে আমরা একটা বগ সয়েল বলছি বা হাইড্রোমরফিক সয়েল বলছি। আমরা যে সমস্ত জায়গাতে দেখব যে প্রচন্ড বেশি ইভাপোরেশন হচ্ছে, যেমন আমরা গুজরাটের যে কাচ্ছের রান অঞ্চল, সেখানে যদি গ্রীষ্মের সময় যাই তাহলে দেখবো যে মাটির উপরে নুনের স্তর পড়ে গেছে, কারণ মাটির নিচ থেকে জল উঠে এসছে, নুন সহ জল উঠে এসছে, জলের মধ্যে স্বাভাবিকভাবেই লবণ থাকে, সেটা উঠে এসছে, সেটা বাষ্পীভূত হয়ে গেছে, জলটা নুনটা উপরে পড়ে রয়েছে। কিংবা সুন্দরবনের মাটি যদি দেখি তাহলে দেখবো যে সেখানে প্রচুর পরিমাণে ওই যে সারা দিন ধরে নোনা জল এসে লাগছে, ফলে সেখানে ডিপোজিশন হয়েছে প্রচুর পরিমাণে নুনের। সে কারণে মাটিটা মানে উৎসগতভাবে সেটা একটা অ্যালুভিয়াল সয়েল, অ্যাজোনাল সয়েল, কিন্তু ওই নুনের সংযোগের ফলে সেটা নোনতা মাটি হয়ে গেছে, নোনা মাটি হয়ে গেছে, যেটাকে আমরা বলছি হ্যালোমরফিক সয়েল। কিংবা যেসব জায়গাতে চুনা পাথর গঠিত অঞ্চল, যেমন তোমার যেখানে কার্স্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেইখানে যে মাটিটা তৈরি হয় ওই যে রেন্ডজিনা বলা হয়, লাল রঙের যে মাটিটা, যে অবশিষ্ট মাটিটা, সেইটার থেকে, সেই রেগোলিথটার থেকে, রেন্ডজিনা ইজ এ কাইন্ড অফ রেগোলিথ, সেই রেগোলিথটার থেকে যে মাটিটা তৈরি হচ্ছে তার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি, তাই তাকে আমরা বলছি ক্যালসিমরফিক সয়েল। তাহলে এইভাবে জোনাল বা ইন্ট্রাজোনাল, এই জোনাল বা অ্যাজোনাল সয়েলের মধ্যেই সম্পূর্ণত স্থানীয় বৈশিষ্ট্যের কারণে, কখনো কখনো জনিত্র শিলার কারণে এই ইন্ট্রাজোনাল মৃত্তিকাগুলো তৈরি হয়। এবার আমি এক এক করে দেখি আমাদের কতগুলো খুব নামকরা বা পরিচিত জোনাল সয়েল গ্রুপস। প্রথমেই চলে আসছি পটজলের ক্ষেত্রে। পাশে ছবিটা দেওয়া আছে, একটু যদি ভালো করে লক্ষ্য করো, পটজলের আমরা ডেভেলপমেন্টটা পড়েছিলাম যে সেখানে আর্দ্র কিন্তু শীতল অঞ্চল, শীতল অঞ্চল হয়, ডিগ্রেডেশন অফ বায়োমাস কম হয়, ফলে উপরের স্তরে অ্যাকিউমুলেশন অফ বায়োমাস হয়, তাই কালো একটা মোটা স্তর পাওয়া যায়। আর তার নিচের স্তরে ওই জলের মধ্যে দ্রবীভূত হয়ে এই যে মিনারেল অ্যাসিডটা তৈরি হচ্ছে, তার ফলে দ্রবীভূত হয়ে এইটা এখান থেকে যে তোমার লোহা এবং ক্যালসিয়াম থাকে সেটা নিচের স্তরে বি হরাইজনে গিয়ে অবস্থান করছে, আর উপরের স্তরটা হালকা রঙের হয়ে যাচ্ছে। এখানে মূলত চুন, পটাশিয়াম জাতীয় জিনিসগুলো, যে মেটেরিয়ালগুলো, সেগুলো জমা হচ্ছে। তার ফলে এই যে মাটিটা সেটা একটু হালকা ঝুরঝুরে এবং একটা পোড়া ছাইয়ের মতো, কয়লা পোড়া ছাইয়ের মতো দেখতে হচ্ছে, এই সাদা কালোর মিশ্রণে। সেই জন্য এর থেকে এর নামটা এসছে পটসল, মানে হচ্ছে ছাই মাটি বা পোড়া মাটি। তো সেইটা এখানে আমরা বলি এইভাবে এটাকে তৈরি হয়েছে। এর আবার নানা রকমের বিভাজন হতে পারে, যেমন আমরা বলেছিলাম যে যদি এখানে জল একটু বেশি হয়, অর্থাৎ কিনা যদি নিচু অঞ্চল হয়, তাহলে সেখানে জল থাকার ফলে এখানে একটা গ্লেজেশন তৈরি হয়। যদি খুব বেশি ওখানে তখন আমরা রেড ব্রাউন পটজল দেখতে পাই, কারণ তখন ওই যে তোমার অ্যালুমিনিয়াম এবং ফেরাসের যে ডিপোজিশনটা সেটা অনেক বেশি হয়ে যায়, ফলে লালচে হয়ে যায় মাটিটা, সাদা ছাই ছাই রংটা একটু কমে যায়, তখন সেটাকে আমরা বলি রেড ব্রাউন সয়েল বা রেড ব্রাউন পটজল। আবার যদি এই জায়গাতে বৃষ্টিপাতটা বেশি হয় এবং শীতলতা খুব বেশি হয়, তাহলে সেখানে দেখতে পাবো যে গ্লেজেশন হয়,
যার ফলে উপরের স্তরে একটা মোটা আস্তরণ পড়ে যায় এই কালো রঙের অর্গানিক ম্যাটারের, সেই কারণে মাটির রংটা কালো হয়ে যায়। তো এটাকে তখন আমরা বলি যে গ্লেজড পটসল। এরকম নানা রকমের বিভাজন আছে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জোনার টাইপ। এটা একটা পেডাল ফার এবং পৃথিবীর মূলত যেটাকে সরলবর্গীয় অরণ্যের অঞ্চল আমরা বলি, সেই জায়গার মাটিটা এই ধরনের। ফলে এটা ইউরোপ থেকে এশিয়া জুড়ে মোটামুটিভাবে আমি যদি 60-70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখি, পুরো জায়গাটি পটজল জাতীয় মাটি দিয়ে গঠিত। নেক্সট যেটার কথা আমরা পড়ছি সেটা হচ্ছে ব্রাউন আর্থ। ব্রাউন আর্থটা মোটামুটি ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটা সাধারণত বলতে পারি আমরা যে ল্যাটেরাইট, ক্রান্তীয় অঞ্চলে যেটা পাওয়া যায় ল্যাটেরাইট, আর বোরিয়াল রিজিয়নে পাওয়া যায় হচ্ছে পটজল। এই দুটোর মধ্যেকার যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা আমরা ব্রাউন আর্থ বা বাদামি মাটি দেখতে পাই। বাদামি মাটির একটা মজা হচ্ছে, বাদামি মাটি কিন্তু খুব উর্বর। তার কারণ যে বাদামি মাটিতে যেহেতু বুঝতেই পারছো যে যখন আমি ক্রান্তীয় অঞ্চলের দিকে সরে এসেছি তখন উষ্ণতা একটু বেড়ে গেছে, আর্দ্রতা একটু কমে গেছে, যেহেতু মধ্যবর্তী অক্ষাংশটাতে বৃষ্টিপাতটা অতটা বেশি হয় না। তোমরা জানো যে 30 থেকে 35 ডিগ্রির মধ্যে বৃষ্টিপাতটা অতটা বেশি হয় না, এটা মূলত বায়ু বিযুক্তি অঞ্চল। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে লিচিংটা কমে গেছে আর অর্গানিক ম্যাটার কন্টেন্টটার ডিকম্পোজিশনটা বেড়ে গেছে, ফলে অবিকৃত অবস্থায় এই ম্যাটারটা কম থাকছে। সেই কারণে মাটির উপরের স্তরে একটা মিশ্র পরিস্থিতির তৈরি হয় এবং আমরা দেখতে পাই যে লাল রঙের ফেরাস আর সাদা রঙের ক্যালসিয়াম দুজনে একসঙ্গে মিশ্রিত হয়ে একটা বাদামি রং তৈরি করেছে। তার সঙ্গে ওই কালো হিউমাস যুক্ত হয়ে একটা বাদামি রং তৈরি করেছে। এবং ইউরোপের অধিকাংশ জায়গা জুড়ে, প্রেইরির শুষ্ক অঞ্চলটা জুড়ে তুমি এই ধরনের বাদামি মাটি দেখতে পাবে। ভারতবর্ষে সাধারণত এই ধরনের বাদামি মাটি আমরা হিমালয়ের তরাই অঞ্চল থেকে জাস্ট আমরা যখন ওই মিশ্র অরণ্য, যেটা বৃহৎ পত্রযুক্ত নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য বলি, সেখানে আমরা এই বাদামি সয়েলটা পাই। এবং সেখানে যেহেতু পার্বত্য মাটি, এটা পার্বত্য অঞ্চলে তো একটা তোমরা জানো টোপোগ্রাফি একটা ভূমিকা নেয় সয়েল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফলে তখন আমরা এটাকে পার্বত্য বাদামি মৃত্তিকা বলি, কিন্তু বেসিক্যালি ওটা হচ্ছে বাদামি মৃত্তিকা বা ব্রাউন আর্থ। নেক্সট গ্রুপটাতে চলে আসি, যেটাকে বলছি তুন্দ্রা সয়েল। তুন্দ্রা অঞ্চলটা নিশ্চয়ই তোমরা জানো যে এটা মোটামুটি অবস্থান করে সরলবর্গীয় অরণ্য অঞ্চলের থেকে আরো উত্তর দিকে। এটা মূলত উত্তর গোলার্ধে বেশি দেখা যায়, দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ড আর আমাদের দক্ষিণ আমেরিকার কিছুটা অংশে দেখা যায়, কারণ মনে রাখতে হবে আন্টার্কটিকার পুরোটাই বরফের তলায় থাকে, ফলে এখানে আমরা যে সয়েলটা পাই সেটা তুন্দ্রা সয়েল বলতে পারবো না। তো এই তুন্দ্রা সয়েল যেটা আমি এইখানে দেখিয়েছি ছবিতে, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারো এই ছবিটা, সেটাতে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে পার্মাফ্রস্ট থাকে, মাটির নিচে চিরকালীন বা 12 মাসে হিম জমাট অবস্থা থাকে। মাটির মধ্যে তো জল থাকে স্বাভাবিকভাবে, এই অঞ্চলের ঠান্ডাটা এত বেশি, মানে বছরের মধ্যে গরমকালগুলো তো কিছুই নেই। যখন ওদের ওখানে যেটা সামার, তুন্দ্রা অঞ্চলের সামার মানে হচ্ছে সেই সময় উষ্ণতা খুব বেশি হলে 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড ওঠে। তো সেই সময় সামান্য বরফ গলে, সেটা উপরের স্তরে গিয়ে মাটিটা উন্মুক্ত হয়। ওই পিরিয়ডটা, এই সামার পিরিয়ডটা কোথাও কোথাও 2 থেকে 3 সপ্তাহ, সব থেকে বেশি হলে 2 থেকে 3 মাস। তো এই 2 থেকে 3 মাসের মধ্যে মৃত্তিকার গঠনটা চলে এবং তার ফলে মৃত্তিকার মধ্যে কিন্তু খুব বেশি যে জৈব পদার্থ আসতে পারে বা তার যে ডিকম্পোজিশন হতে পারে বা তার যে সয়েল প্রসেসেসগুলো খুব ভালো রান করতে পারে, কোনোটাই না। কারণ ওই অত ঠান্ডায় ওই লাইকেন বা শ্যাওলা জাতীয় কিছু গাছপালা হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। ফলে ওখানে অর্গানিক ম্যাটার আসে কম। যেটুকু অর্গানিক ম্যাটার আসে, যেহেতু ব্যাকটেরিয়া ওখানে অত ঠান্ডায় বাঁচতে পারে না, তাই তাদের ডিকম্পোজিশন হয় না। কিছুটা ফাঙ্গাল ডিকম্পোজিশন হয় ওই সামান্য উষ্ণতা যখন থাকে সেই সময় হয়, বাকি সময় আর কিচ্ছু হয় না। ফলে খুব পুয়ারলি সর্টেড একটা মৃত্তিকা, যার মধ্যে মিনারেল কমপ্লেক্স বেশি, অর্গানিক
মেটেরিয়াল অর্গানিক কমপ্লেক্স খুব কম। এখানে আবার আইস ওয়েজিং হয়, বড় বড় মানে মাটির মধ্যে বরফের একটা ওয়েজ বা কিলকের মতো তৈরি হয়, যেটা পার্মাফ্রস্ট পর্যন্ত গভীরে চলে যায়। তো এটা একটা প্রসেস, ওখানকার প্রসেস। এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মাটিতে স্বাভাবিকভাবে তো ওঠানামাটা করতে পারছে না, জলের সঙ্গে যে ওঠানামাটা করার কথা মৃত্তিকার উপাদানগুলো, যেটা আমরা আগে পড়েছি প্রোফাইল ডেভেলপমেন্টের সময়, এটা সেখানে জলের পরিবর্তে বরফ একটা ভূমিকা নেয়। জল যেমন সেটা দ্রবীভূত করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, বরফ সেটা পারে না। কি হয়, বরফ যখন মাটির নিচে গঠন হয় তখন প্রচন্ড চাপ দেয়, আকারে বাড়তে চায়, তখন ঠেলা দিয়ে মাটিটাকে ফাটিয়ে ওপর দিকে উঠে যায়। এর ফলে নিচেকার মাটি উপর দিকে উঠে আসে, ওপরের মাটি নিচের দিকে চলে যায়, এই একটা মিক্সিং হয়। কিন্তু মনে রাখতে হবে এই পুরোটাই পার্মাফ্রস্ট লেয়ার বা চিরকালীন হিম। ওই যে বলছিলাম মাটির মধ্যে আমাদের এখানে জল থাকে, আর ওখানে প্রচন্ড ঠান্ডায় মাটিটা ওই কাদা বালি সব শুধু জমে বরফ হয়ে যায়, সেটাকে বলে পার্মাফ্রস্ট। এটা গলে না চট করে, কোনোদিনই গলে না। গ্রীষ্মের সময় পার্মাফ্রস্ট নিচের দিকে নেমে যায় একটু, আর শীতের সময় আবার এটা একদম ভূমির উপর পর্যন্ত পৌঁছে যায়। এই যে এর ফলে কনস্ট্যান্ট একটা হিভিং সিস্টেম আছে, নিচেরকার জিনিস ঠেলে ওপরে তুললাম, আবার নিচে নামিয়ে আনলাম, এর মাধ্যমে তুন্দ্রা সয়েল হয়। তো এটার ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যে একটা সাধারণত ওই বলো অর্গানিক ম্যাটার খুব কম পাওয়া যায়, বা অর্গানিক ম্যাটারের একটা ডেফিসিয়েন্সি দেখা যায়। তবে কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে তুন্দ্রার সীমান্তবর্তী অঞ্চলে যেখানে বার্চ গাছের অরণ্য দেখতে পাওয়া যায়, সেই সমস্ত জায়গাতে আমরা একটা ঠিক অর্গানিক রিচ হরাইজন দেখতে পাই। কারণটা হচ্ছে ওই বার্চ গাছের অরণ্য থেকে যে পাতা ছাল পড়ে সেগুলো অবিকৃত অবস্থায় জমতে থাকে, এবং যেহেতু তুন্দ্রা অঞ্চলের প্রচন্ড ঠান্ডায় সমস্ত জৈব পদার্থ প্রায় অবিকৃত অবস্থায় বছরের পর বছর টিকে থাকতে পারে, তাই এই জায়গাতে আমরা একটা ঘন আস্তরণ দেখতে পাই। কিন্তু এটা একটা ব্যতিক্রম, বাকি সমস্ত জায়গাতে কিন্তু সেটা পাই না। নেক্সট যে সয়েলটার কথা বলবো সেটার ছবি ডান দিকেরটাতে দেওয়া আছে, যেটা হচ্ছে সিরোজেম। সিরোজেম জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি ডেজার্ট রিজিয়নের চার্নোজেম সয়েল। যে সমস্ত জায়গাতে সাধারণত ওই বৃষ্টিপাতটা 25 সেন্টিমিটারের মধ্যে ঘোরাফেরা করে, হ্যাঁ 25-30 সেন্টিমিটারের মধ্যে বার্ষিক বৃষ্টিপাতটা ঘোরাফেরা করে, সেসব জায়গাতে জলের অভাব ঘটে, এবং জলের অভাব ঘটে বলে পুয়ারলি ডেভেলপড হয়। জাস্ট এ মিনিট, আমি একটা ফোন এসছে, আমি একটু ধরে নিচ্ছি। ওকে, যেটা বলছিলাম যে সিরোজেম আমরা দেখতে পাই ডেজার্ট বা সেমি ডেজার্ট সয়েল যেখানে, সেইখানে এটাকে অনেকে বলেন যে চেস্টনাট সয়েলেরই একটা ভাগ, একটা ধরনের অবস্থা, যেখানে চেস্টনাটের যেটা বৈশিষ্ট্য আমরা এর আগে পড়েছি যে সেখানে যে চুন, জিপসাম এই জাতীয় যে খনিজগুলো, সেগুলো কি হয়, সেগুলো নিচের দিকের হরাইজনে জমা হয় মাটির। এটা একেবারে মানে মাটির কাছাকাছি, টপ হরাইজনের একদম কাছে, সারফেস লেয়ারের খুব কাছেই এই ডিপোজিশনটা হয়। তার কারণ একটাই যে জলের অভাব, জল যেহেতু নেই, ক্যাপিলারি অ্যাকশনটা উপর দিকে সব মিনারেলগুলোকে ঠেলে তুলে দিচ্ছে। তোমাদের মনে থাকতে পারে যে আমি এটা বলেছিলাম যে যেখানে বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবনটা বেশি হয়, যেটা মরু অঞ্চলের বৈশিষ্ট্য, সেখানে একটা উল্টো প্রক্রিয়া কাজ করে। সাধারণত আমরা লিচিং হতে দেখেছি, যে বৃষ্টির জল পড়ার পরে উপরের স্তর থেকে সমস্ত সলেবল মিনারেলগুলো তার সঙ্গে জলের সঙ্গে গুলে গেল, গিয়ে নিচের দিকে নেমে গেল, মাটির নিচের স্তরে গিয়ে জমা হলো, যেটা এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন প্রক্রিয়া। কিন্তু সিরোজেম যেসব জায়গাতে পাওয়া যায়, সেই ডেজার্ট, সেমি ডেজার্ট রিজিয়নে ঠিক উল্টোটা ঘটে। সেখানে মাটির নিচের স্তর থেকে যেটুকু জল আছে সেটা কৈশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশনে উপর দিকে উঠে আসে, সঙ্গে করে তারা মিনারেলগুলোকে নিয়ে আসে। ফলে এখানে আমরা যে কনসেন্ট্রেশনটা দেখতে পাবো সেটা মাটির কাছাকাছি হচ্ছে, এবং সে কারণে সিরোজেম অত্যন্ত হালকা রঙের হয়, এবং এটার টেক্সচারাল জায়গাটাও খুব হালকা। সাধারণত আমরা যে রাজস্থানের মরু অঞ্চলের
মরুভূমিতে নয়, যেখানে বালির স্তূপ আছে আমি সেই জায়গার কথা বলছি না, কিন্তু তা বাদে এই যে ধরো আলোয়ার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তারপরে বিকানের ডিস্ট্রিক্ট, এই সমস্ত জায়গাতে যে মাটিটা দেখতে পাই সেই মাটিটাই সিরোজেম জাতীয় মাটি। নেক্সট ক্লাস অবশ্যই চার্নোজেম সয়েল। চার্নোজেম সয়েলের ছবি এখানে দেওয়া আছে, উপর দিকটা একটু কালচে, নিচের দিকটা একটুখানি সাদা সাদা, তারপরে ঘন রং। তার কারণটা কি? তার কারণটা আমরা বলেছি যে এর উপরের অংশে চার্নোজেম সাধারণত কি হয় না, ওই স্টেপ অঞ্চলের মাটি, অর্থাৎ কিনা যেটা হচ্ছে ঘাস জমি, নাতিশীতোষ্ণ ঘাস জমি, নাতিশীতোষ্ণ ঘাস জমি যেখানে তোমার বৃষ্টিপাতটা কম, মূলত তুষারপাত হয় শীতকালে, এবং বসন্তকালের সময় অনেকটা তুষার গলা জল একসঙ্গে মাটিতে প্রবেশ করে। ফলে আমরা দেখব যে ওই ঘাসের থেকে যে অর্গানিক ম্যাটারগুলো তৈরি হয়েছে, ডিকম্পোজড ম্যাটার, সেটা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে নিচের দিকে নেমে আসে। আর সেটা যেটা করে যে হিউমিক অ্যাসিডটা ওই লোহা, অ্যালুমিনিয়াম এগুলোকে রিপ্লেস করে দেয় উপরের স্তর থেকে, সেটা নিচের স্তরে গিয়ে জমা হয়। উপরের স্তরে যেটা পড়ে থাকে সেটা মূলত ক্ষারীয় পদার্থগুলো, আর সেই ক্ষারীয় পদার্থগুলোর রং সাদা, তার সঙ্গে ওই কালো হিউমাসগুলো মিশে গিয়ে এই ধরনের সয়েলটা সৃষ্টি করছে। এটা মূলত একটা অ্যালকালাইন সয়েল, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যেটার কথা আছে সেটা হচ্ছে চেস্টনাট সয়েল। এটা মূলত যেমন সিরোজেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা এরিড, সেমি এরিড রিজিয়নে পাওয়া যাচ্ছে, তো চার্নোজেমের থেকে একটু কম কিন্তু সিরোজেমের থেকে একটু বেশি বৃষ্টিপাত যেখানে হয় সেখানে আমরা সাধারণত চেস্টনাট সয়েল দেখতে পাই। চেস্টনাট এক ধরনের গাছ, বড় গাছ, কাঁটা ফল হয়, কাঁটা ফলটারই নাম হচ্ছে চেস্টনাট। ভাঙলে ভিতরে একটা বাদামের মতো জিনিস থাকে, ওই জন্য ওটাকে চেস্টনাট বলে। এনিহাউ, যেহেতু চেস্টনাট গাছ এই ধরনের মাটিতে খুব ভালো হয়, তাই এর নাম হচ্ছে চেস্টনাট সয়েল। তো এটা সাধারণত স্টেপ অঞ্চলের যে দিকটা তুলনামূলকভাবে একটু বেশি শুষ্ক এবং বেশি উষ্ণ, সেই সমস্ত জায়গাতে চেস্টনাট সয়েল তৈরি হচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু জলের অভাব রয়েছে, ঠিক যেমন সিরোজেমের ক্ষেত্রে দেখেছিলাম যে যেহেতু জলের অভাব হচ্ছে, তাই ইলুভিয়াল জোনটা, অর্থাৎ যে জায়গাটাতে ডিপোজিশন হয় সেই ইলুভিয়াল জোনটা মাটির কাছাকাছি অবস্থান করে। এর লেয়ারটা তুলনামূলকভাবে লেস ডেভেলপড, কিন্তু বি লেয়ারটা মাটির খুব কাছাকাছি থাকে, যেটাকে আমরা বলি ইলুভিয়াল লেয়ার, সেটা মাটির কাছাকাছি থাকে। তবে সিরোজেমের মতো অত কাছাকাছি থাকে না। সিরোজেমের ক্ষেত্রে যেমন এ লেয়ারটা, ও লেয়ারটা প্রায় নেই, এ লেয়ারটা খুব থিন লেয়ার হিসেবে থাকছে, তারপরেই আমরা পাচ্ছি বি লেয়ারটাকে। কিন্তু চেস্টনাটের ক্ষেত্রে এ লেয়ারটা ডেভেলপড হয় এবং ও লেয়ারটা থাকে, থিন হলেও থাকে, এ লেয়ারটা ডেভেলপড হয়, কিন্তু তার ডেপথ চেস্টনাটের এই চার্নোজেমের থেকে অনেক কম হয়। তো এটা হচ্ছে চেস্টনাট সয়েলের বৈশিষ্ট্য। নেক্সট যেটা আসছে প্রেইরি সয়েল। একইভাবে প্রেইরির সয়েল এইভাবেই তৈরি। গ্রুমুসল, এগুলোর খুব ডিটেলসে আমি যাচ্ছি না, গ্রুমুসল এগুলো আমাদের খুব প্রয়োজনও নেই, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে এগুলোকে পড়ে নিতে পারো। এটা এক ধরনের সাভানা অঞ্চলে দেখতে পাওয়া যায় গ্রুমুসল, একটু বেশি আর্দ্র। সাভানা তোমরা জানো যে একটু বেশি উষ্ণ, তুলনামূলকভাবে একটু আর্দ্র। এই জায়গাতে এই ওয়েট অ্যান্ড ড্রাই সিজনটা যেখানে খুব প্রোনাউন্সড, একটা সময় থাকে সাভানা অঞ্চল একেবারে মরুভূমির মতো হয়ে যায় যখন বৃষ্টি নেই, আবার যখন বৃষ্টি পড়ে তখন সেটা একটা মনসুনাল ক্লাইমেট বা ট্রপিক্যাল ক্লাইমেটের মতোই দেখতে লাগে। তো এই যে সিজনাল ট্রান্সলোকেশন হয় এ থেকে বি এবং বি থেকে এ থেকে বিতে আসছে কখন, যখন বৃষ্টিপাতটা পড়ছে তখন এ থেকে বিতে ট্রান্সলোকেশন হচ্ছে, এলিভিয়েশন হচ্ছে। আর যখন খুব ড্রাই সিজন তখন আবার আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। এই যে ট্রান্সলোকেশন, এটা গ্রুমোসয়েলগুলোর বৈশিষ্ট্য। ঠিক একইভাবে আমরা ফেরোসলস বিভিন্ন ধরনের দেখতে পারি, যার মধ্যে আমরা ল্যাটেরাইটটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই। ল্যাটেরাইট সয়েল আমরা সারা পৃথিবীতে সমস্ত ক্রান্তীয় অঞ্চলটা জুড়ে, নিরক্ষীয় থেকে ক্রান্তীয় অঞ্চল জুড়ে একটা বলয়ের মতো হয়ে রয়েছে ল্যাটেরাইট সয়েল, যেখানে আমরা দেখেছি যে এটা একটা জোনাল সয়েল এবং এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে লিচিং। সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রসেস সেটা হচ্ছে লিচিং। মাটির উপর থেকে যদিও প্রচুর পরিমাণে এখানে জৈব পদার্থ অ্যাকিউমুলেটেড হয়, কিন্তু উষ্ণ আর্দ্র ক্লাইমেটে যেহেতু ব্যাকটেরিয়া, ফাঙ্গি এবং মাইক্রো অর্গানিজমস তাদের একেবারে মানে মোস্ট ফেভারেবল কন্ডিশন, তাই এখানে যত
ফরেস্ট লিটারই পড়ুক না কেন, যত এই ধরনের জৈব পদার্থ তৈরি হোক না কেন, পুরোটাই ডিকম্পোজড হয়েছে এবং পুরোটাই একটা ক্লে মিনারেল তৈরি করে জলের সঙ্গে বেরিয়ে চলে যায় এবং যাওয়ার সময় মাটির উপরের স্তর থেকে যত ক্যালসিয়াম, পটাশিয়াম, জিপসাম এই ধরনের যা কিছু বেস মেটেরিয়াল আছে সবগুলোকে ধুয়ে নিয়ে চলে যায়, ক্ষারীয় পদার্থগুলোকে রিয়াকশন করে বের করে নিয়ে চলে যায়। এবং তার ফলে মাটির উপরের স্তরটাতে আমরা দেখেছি যে মূলত অ্যালুমিনিয়াম এবং লোহা তাদের যে অদ্রাব্য অক্সাইডগুলো, যেগুলোকে আমরা সেস্কুই অক্সাইড বলি, R2O3 দিয়ে দেখাই, যেমন Al2O3, Fe2O3 এটসেট্রা এটসেট্রা, এদের পড়ে থাকতে দেখি, এদের কনসেন্ট্রেশন দেখি। এবং এরা যেহেতু ভীষণভাবেই নন কোহেসিভ, কারণ আমরা জানি কোহেশন তৈরি করতে গেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই অর্গানিক মিনারেল অর্গানিক কমপ্লেক্সগুলো, যেটা মাটির মধ্যে একটা আসক্তি আসঞ্জন ধর্ম তৈরি করে। এখন সেগুলো অনুপস্থিত, আর এদের নিজেদেরও কোনো আসঞ্জন ধর্ম নেই। তার ফলে এই ফেরোসলগুলো অত্যন্ত ক্ষয়প্রবণ। সামান্য বৃষ্টিপাত বা জলধারার কাজ হলেই সেখান থেকে আমরা দেখছি ল্যাটেরাইট ভেঙে চলে যাচ্ছে। আমি উদাহরণ হিসেবে অবশ্যই গনগনির কথা বলবো, কিংবা শান্তিনিকেতন যারা গেছো সেখানে খোয়াই ভূমিরূপ দেখেছো। এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা এই ধরনের জায়গাতে খুব বেশি তৈরি হয়। তো এই ফেরোসল ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোনাল সয়েল গ্রুপ, যেটাকে আমরা ল্যাটেরাইট বা ল্যাটেরাইটিক মৃত্তিকা বলে জানি। ল্যাটার শব্দের অর্থ হচ্ছে ল্যাটিনে ইট, ইটের মতো মাটি ল্যাটেরাইট, সেই জন্য তার নাম হয়েছে। নেক্সট আমরা চলে আসছি ইন্ট্রাজোনাল টাইপ অফ সয়েলের ক্ষেত্রে, যেখানে আমরা আগেই এগুলো খুব ডিটেলসে আলোচনা করে দিয়েছি। হাইড্রোমরফিক সয়েল, যেখানে সে জোনাল মৃত্তিকা হোক বা আজোনাল মৃত্তিকা হোক, যদি জলে ডোবা অবস্থায় থাকে, যেখানে গ্লেইং খুব বেশি হচ্ছে, সেখানে আমরা হাইড্রোমরফিক সয়েল দেখতে পাবো। আমরা পিট সয়েল, বগ সয়েল, আমরা সাইবেরিয়া অঞ্চলের যে পিট সয়েল, এগুলো সমস্ত এই হাইড্রোমরফিক সয়েলের উদাহরণ। ক্যালসিমরফিক সয়েল, যেখানে সাধারণত তোমার ক্যালসিয়াম ডিপোজিশন খুব বেশি হয় উপরের স্তরে, সেইখানে এগুলো তৈরি। যেমন রেন্টজিনার কথা আমরা বলেছিলাম, যে রেন্টজিনার থেকে এই ধরনের মাটি তৈরি হয়। তো টেরারোসা এই ধরনের মাটির উদাহরণ। তুমি যে কোনো এই যে সলিউশনাল যেখানে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায়, সে ফর এক্সাম্পল তুমি মধ্যপ্রদেশে তুমি যদি যাও, কিংবা তুমি যদি আরাকু ভ্যালির ওখানে যাও, তাহলে এই ধরনের মাটি তুমি প্রচুর পরিমাণে দেখতে পাবে। দোজ অল আর ক্যালসিমরফিক সয়েল। অ্যান্ড দ্য হ্যালোমরফিক সয়েল, স্যালাইন সয়েল, এটা দুটো ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি। এই যে সোলোনচ্যাক অ্যান্ড সোলোনেটস, এই যে কথা দুটো লেখা হয়েছে, সোলোনচ্যাক কথার অর্থ হচ্ছে সাদা রঙের, এটা একটা ল্যাটিন শব্দ, সাদা রঙের মাটি। আর সোলোনেটস হচ্ছে কালো রঙের মাটি। দুজনেই ক্ষারীয় মাটি, একটা হচ্ছে সাদা রঙের, একটা কালো রঙের। এটা সম্পূর্ণত তাদের প্যারেন্ট মেটেরিয়ালের উপরে নির্ভর করে এবং সেখানে কি ধরনের অর্গানিক ম্যাটার রয়েছে তার উপর নির্ভর করে এই সয়েলগুলো তৈরি হয়েছে। তোমরা যদি FAO বা ফুড যে ওয়ার্ল্ড যে ফুড অর্গানাইজেশন, সেটার তোমরা যদি শ্রেণীবিভাগ আছে মাটির, সেখানে যদি দেখো, তাহলে দেখবে যে ক্ষারীয় মৃত্তিকার মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, একটা হচ্ছে সোলোনচ্যাক, একটা হচ্ছে সোলোনেটস। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রাজোনাল সয়েল। আজোনাল সয়েলরা আমি বলেছি এদের কি কি ভাগ আছে। এর মধ্যে আমরা মূলত যেটা ভাগ করি সেটা হচ্ছে রেগোসল আর লিথোসল। রেগোসল, লিথোসল আর অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল মানে হচ্ছে যেগুলো নদীর দ্বারা প্রবাহিত হয়ে এসে জমা হয়েছে, যেমন আমাদের বদ্বীপের মৃত্তিকা। যেমন রেগোসল অর্থ হচ্ছে যেগুলো সমস্ত ওই বায়ুর দ্বারা বাহিত হয়ে জমা হয়েছে, যেমন তুমি লোয়েস জাতীয় মাটি বলতে পারো, বা এই যে বালির স্তূপ, বালি জমা হয় সমুদ্রের ধারে কিংবা মরুভূমি অঞ্চলে, সেইগুলোকে আমরা বলি রেগোসল। আর লিথোসল হচ্ছে জাস্ট ওয়েদার্ড মেটেরিয়াল, এগুলোকে অন্য কেউ এনে জমা করেনি, মূলত পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে এসে বিভিন্ন রক ফেস থেকে এরা যখন ভেঙে এসে ছোট বড় পাথরের টুকরো একটা অঞ্চলে জমা হচ্ছে, যেমন তোমরা স্ক্রি বা বোল্ডার জোন দেখেছো, এই জায়গাগুলোকে আমরা বলি, এগুলোকে বলি লিথোসল। দিস থ্রি কাইন্ড অফ
আজোনাল সয়েলস আর দেয়ার। এদের মধ্যে এই প্রথম দুটো অ্যালুভিয়াল সয়েল এবং রেগোসল, এই দুটোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা পৃথিবীতে উল্লেখযোগ্য এলাকা দখল করে রয়েছে। তো কয়েকটা ক্রিটিসিজম, তিনটে ক্রিটিসিজম টু বি প্রিসাইজ, আমরা জেনেটিক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে করে থাকি সাধারণত। যে এটা প্রথম কথা হচ্ছে যে একই ধরনের জোনের মধ্যে, যে জোন বলে যে কথাটা আমরা বলছি, সেই একটা জোনের মধ্যে অ্যাকচুয়ালি একাধিক ধরনের মাটি ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। যেমন ওই যে আমরা একটু আগেই বলছিলাম যে প্রেরি অঞ্চলের মধ্যে আমরা কিছুটা জায়গা পাবো যেটা ক্লাইমেটিক দিক থেকে আর্দ্র, কিছুটা জায়গা পাবো যেটা শুষ্ক, তার মধ্যে কিন্তু ডিফারেন্সেস এসে যাচ্ছে। ফলে ঠিক কোথায় একটা জোন শেষ হচ্ছে, কোথায় অন্য জোনটা শুরু হচ্ছে, সেটাকে বোঝানো বা সেটাকে ডিমার্কেট করাটা সত্যিই খুব গন্ডগোলে। তো এখানে একটা সীমারেখার অসুবিধে রয়েছে। যে দ্বিতীয় যেটার কথা বলা হয়, যে আমরা জোনাল সয়েল বলে যাদেরকে চিহ্নিত করছি, ঘটনা হচ্ছে যে তাদের মধ্যে সময়ের তফাতটা কিন্তু কখনোই খুব একটা গুরুত্ব পাচ্ছে না। সময়ের তফাতটা খুব দেখা দরকার। কেন না, ধরো ল্যাটেরাইট জাতীয় মাটিকে গবেষণা করে দেখা গেছে যে এটা কয়েক বিলিয়ন বছর ধরে তৈরি হয়েছে, কিন্তু সে তুলনায় আমি যদি বলি যে চার্নোজেন সয়েলের উৎপত্তির সময়কালটা আরো কম। ফলে একই সঙ্গে একটা অতি প্রাচীন মাটি এবং একটি কম দিনের মাটি, তাকে পাশাপাশি রাখাটা মুশকিল। দ্বিতীয়ত এটাও বলা হয় যে সময়কে যদি কনসিডার করা হয় তাহলে প্রত্যেকটি সয়েলের মধ্যেই হরাইজন ডেভেলপমেন্ট হবে। ফলে আজকে যেটা অ্যাজোনাল সয়েল হয়ে রয়েছে, তত্ত্বগতভাবে একদিন তাতে হরাইজন তৈরি হবে, ফলে সেটা তখন চেঞ্জ হয়ে যাবে। তাই এটাকে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল বলে আমরা মেনশন করতে পারি না। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই ধরনের সয়েলকে তো বলা হয় যে এর একটা আমরা বলি যে মার্কার মানে কি, যে যেমন আমি যদি পট জল দেখি তাহলে বুঝবো যে শীতল এবং আর্দ্র আবহাওয়া, যদি সিরোজেম দেখি তাহলে বুঝবো যে শুষ্ক এবং শীতল আবহাওয়া, যদি ল্যাটেরাইট দেখি তাহলে বুঝবো যে আর্দ্র এবং উষ্ণ আবহাওয়া। কিন্তু সবসময় এটা মেলে না। এমন অনেক অঞ্চলে ল্যাটেরাইট দেখতে পাওয়া যায় যেখানে এখন শীতল অবস্থা বা শুষ্ক অবস্থা চলছে। তো এই কারণেই এটা খুব নির্ভরযোগ্য বলে মনে হয় না। তো আমার মনে হয় আজকের পক্ষে এইটাই যথেষ্ট। আমরা নেক্সট ডে বরঞ্চ ইউএসডিএ ক্লাসিফিকেশনটা দেখব, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে ইউএসডিএ ক্লাসিফিকেশনটা অন্তত আরো আধ ঘন্টা তো লাগবেই, কারণ এটা একটা বড় অংশ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই